শীতকালে কলকাতার আশেপাশে ঘুরতে যাওয়ার মতো অনেক জায়গা রয়েছে, যেখানে আপনারা বন্ধুদের সাথে অথবা বাড়ির প্রিয়জনদের সাথে গিয়ে পিকনিক করতে পারেন। সেই সব জায়গাগুলির মধ্যে কলকাতার ইকো পার্ক অন্যতম। আজকের এই ভিডিওতে ইকো পার্ক সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব, আর তার সাথে দেখাবো এখানে অবস্থিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের নিদর্শনগুলি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। ইকো পার্কে ঢোকার জন্য আমরা এখন ইকো পার্কে 4 নম্বর গেটের সামনে চলে এসেছি। এই দিকটা পার্কিং রয়েছে। এখানে 4 চাকার জন্য 50 টাকা এবং 2 চাকার জন্য 20 টাকা সারা দিনের জন্য চার্জ লাগে, পার্কিং চার্জ লাগে। আর এই সামনেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইকো পার্কের টিকিট কাউন্টার, 4 নম্বর গেটের টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন অথবা যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও টিকিট কেটে নিতে পারেন। এছাড়াও এই কিউআর কোড স্ক্যান করে আপনারা যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করে টিকিট কেটে নিতে পারেন। টিকিটের মূল্য জন প্রতি 30 টাকা করে। এই সামনে এই গেটের টিকিট চেক করে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা টিকিট চেক করে ভিতরে ঢুকে পড়লাম। চলুন তাহলে এবার ইকো পার্কটি ঘুরে দেখা যাক। ভিতরে ঢুকেই বাঁদিকে প্রথম আপনাদের চোখে পড়বে এই 7 ওয়ান্ডার্স, যার জন্য আলাদা করে আপনাদের টিকিট কাটতে হবে। সামনে টিকিট কাউন্টার রয়েছে, এখানকার টিকিট মূল্য 30 টাকা করে পার হেড। আমরা 7 ওয়ান্ডার্স দেখতে যাব, কিন্তু তার আগে একটু পেট পুজো করে নিই, আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে। এমনিতেও শীতকালে ইকো পার্কে লোক অনেক বেশিই হয় আর সবাই পিকনিকের মুডেই থাকে, তাই জায়গা পেতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু খুঁজে খুঁজে একটি জায়গা জোগাড় করে আমরা বসে পড়লাম লাঞ্চের জন্য। আমরাও পিকনিক করার প্ল্যান করেই এসেছি, তাই কেউ কেউ বাড়ি থেকে নিয়ে এসেছে ফ্রাইড রাইস, কেউ নিয়ে এসেছে চিকেন কষা, কেউ নিয়ে এসেছে চাটনি পাঁপড় এবং মিষ্টি। ইকো পার্কে ঢুকে প্রথমেই আমরা লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সেরে এখন যাচ্ছি 7 ওয়ান্ডার্সের দিকে। ওখানে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে আলাদা করে, টিকিট কাউন্টার রয়েছে, 30 টাকা করে টিকিট। এখন সেই টিকিট কেটে 7 ওয়ান্ডার্স দেখবো, তারপরে ইকো পার্কে অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখবো। তো চলুন যাওয়া যাক। 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টারে প্রচুর ভিড় থাকায় আমরা এখন 7 ওয়ান্ডার্স দেখতে যাচ্ছি না, তার বদলে আমরা এখন ইকো পার্কে অন্য দিকটা ঘুরে দেখবো। 7 ওয়ান্ডার্সের পরে সন্ধ্যেবেলার দিকে দেখবো। এই ইকো পার্কটি প্রায় 194 হেক্টর বা 480 একর জায়গা জুড়ে অবস্থিত, যার মধ্যে 42 হেক্টর বা 100 একর একটি জলাভূমি রয়েছে, যেটি দেখতে বেশ ভালোই লাগে, বেশ সুন্দর লাগে দেখতে। আমরা সেই জলাভূমি বা ঝিলের দিকেও যাব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এমনিতেই শীতকাল, তার উপরে রবিবার হওয়ায় দেখুন কত লোকের সমাগম ঘটেছে ইকো পার্কে। এখানে ঘুম রেল স্টেশনের আদলে একটি জায়গাও বানানো রয়েছে এবং এই টয় ট্রেনও রাখা রয়েছে। এই টয় ট্রেনের সামনে গিয়ে আপনারা ছবি তুলতে পারেন, তার জন্য হয়তো 10 টাকা করে পার হেড দিতে হয়। এই ইকো পার্কে বেশ কিছু গার্ডেন্স রয়েছে, যেরকম টি গার্ডেন, ট্রপিক্যাল ট্রি গার্ডেন, বনসাই গার্ডেন, ক্যাকটাস গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন এবং বাম্বু গার্ডেন এটসেট্রা। এরকম অনেক রকম গার্ডেন রয়েছে, যেগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। এই যেমন এখানে দেখতে পাচ্ছেন মার্কস গার্ডেন, এখানে বিভিন্ন রকম মুখোশ বানানো রয়েছে এবং অন্যান্য গাছপালাও রয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আপনারা সময় নিয়ে এগুলো ঘুরে দেখলে আপনাদেরও বেশ ভালোই লাগবে। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে। এই যেমন দেখতেই পাচ্ছেন একটা টয় ট্রেন বা ট্রেন বাসও বলতে পারেন, যেগুলো আপনারা চড়ে নিতে পারেন। এটা একটা পুরো পার্ক ঘোরাবে এই পার্কের, প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। এই ক্ষেত্রে মাথা পিছু 150 থেকে 250 টাকা খরচা হয়, তো আপনারা চাইলে সেটা ঘুরে নিতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন রকমের সাইক্লিং, কায়াকিং, হাই স্পিড বোটিং, ওয়াটার জর্বিং, ল্যান্ড জর্বিং, এরকম অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে, যেগুলো আপনারা ঘুরে ঘুরে আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। দেখুন এই রাস্তাটা দু সাইডে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এই ইকো পার্কটি 29শে ডিসেম্বর 2012 সালে উদ্বোধন করা হয়েছিল। এখানে রয়েছে রেইন ফরেস্ট, এর ভিতরে আপনারা যেতে পারেন। আমরা এখন আর সেদিকে যাচ্ছি না, আমরা সামনের দিকে অর্থাৎ ঝিলের দিকে এখন এগিয়ে যাচ্ছি। আমরা এখন বাম্বু গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। ওপারটায় রয়েছে বাংলার গ্রাম, মানে এখানে একটা গ্রাম্য পরিবেশ বানানো রয়েছে, সেখানেও আমরা দেখতে যাব। তো চলুন যাওয়া যাক সেদিকে। এখানে পানীয় জলের এটিএম রয়েছে। আপনাদেরকে এই ঝিলটার কথাই বলছিলাম, দেখুন কত বড় জায়গা জুড়ে এই ঝিলটি রয়েছে।
এখানে মিউজিক্যাল ফাউন্টেনও রয়েছে, যেটা সন্ধ্যের সময় চালানো হয়, বিভিন্ন রকম রং বেরঙের লাইট জ্বালানো হয় এবং তার সাথে ফাউন্টেনটা আর কি চলে, বেশ ভালো লাগে দেখতে। সুযোগ হলে আপনাদেরকেও দেখাবো। এই যে এটি হলো সেই টয় ট্রেন বা ট্রেন বাস যাই বলেন না কেন, যেটিতে করে আপনারা এই পুরো পার্কটি এক পাক ঘুরে আসতে পারেন। ভিতরে সিটগুলো দেখে বেশ ভালোই লাগলো টয় ট্রেনটি। মাথা পিছু 150 থেকে 250 টাকা দিয়ে আপনারা এই টয় ট্রেনে ঘুরে নিতে পারেন। এটা হলো বাংলার গ্রামে ঢোকার এন্ট্রি গেট, আর সামনে যে ঘরটা রয়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার। মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। এখানে একটি গ্রাম্য পরিবেশ বানানো হয়েছে এবং এটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। চলুন তাড়াতাড়ি করে একটু দেখে নিই। এখানে খুব সুন্দর সুন্দর কুঁড়েঘর বানানো রয়েছে এবং সামনেই দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় এরকম মডেল বানানো রয়েছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে সত্যি কেউ দাঁড়িয়ে আছে। ঘরের উপরে কি সুন্দর আলপনা দেওয়া রয়েছে। গ্রাম্য পরিবেশটা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, একটু আগে আমরা ওপারটায় ছিলাম, ওপার থেকে আপনাদের দেখাচ্ছিলাম এখানে একটি গ্রামের পরিবেশ রয়েছে। এখানে গ্রামের একটি দোকান ঘর, তার সাথে পাঠশালা রয়েছে, তার রেপ্লিকা এখানে তুলে ধরা হয়েছে। বাংলার গ্রামের এই গ্রাম্য পরিবেশটা আমার বেশ ভালোই লাগলো দেখতে। আপনারা এখানে সময় নিয়ে ধীরে ধীরে ঘুরে দেখতে পারেন। বাংলার গ্রাম দেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি ইকো পার্কের নতুন আকর্ষণের দিকে, যেটি এই বাংলার গ্রামের ঠিক পাশে অবস্থিত। এটি হলো এখানকার নতুন আকর্ষণ সোলার ডোম। এই সোলার ডোমটির উপরে একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা আপনারা চাইলে চ্যানেলে ঢুকে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন। সোলার ডোম দেখে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। সন্ধ্যের পরে এখানে চারিদিকে লাইট জ্বলে উঠেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখুন সন্ধ্যেবেলা লাইট জ্বালানোর পরে এই জায়গাটি দেখতে। চলুন গিয়ে দেখা যাক মিউজিক্যাল ফাউন্টেনটি চালু করেছে কিনা। মিউজিক্যাল ফাউন্টেন সবে শুরু করেছে, কিন্তু মিউজিক এখনো স্টার্ট হয়নি। তো আমরা এখন আর এখানে বেশি টাইম নষ্ট করব না, আমরা এখন 7 ওয়ান্ডার্সের দিকে চলে যাচ্ছি। সত্যি রাতের অন্ধকারে লাইটগুলো জ্বলে ওঠায় এই জায়গাটাকে অপূর্ব লাগছে। জায়গায় জায়গায় এরকম ডুও সাইক্লিং এর কাউন্টার পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সাইকেল নিয়ে ইকো পার্ক ঘুরে নিতে পারেন। ডুও সাইক্লিং মানে একটি সাইকেলই দুজন বসে চালাতে পারবেন, আর এর জন্য আপনাকে দুজনের জন্য 150 টাকা দিতে হবে 30 মিনিটের জন্য। যদি 30 মিনিট পার হয়ে যায় তাহলে আপনাকে আরও 150 টাকা দিতে হবে। তো এখানে 150 টাকার বিনিময়ে ডুও সাইকেল নিয়ে আপনারা আধ ঘন্টার জন্য ইকো পার্কে ঘুরে নিতে পারেন। আধ ঘন্টার বেশিও আপনারা ঘুরতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা চার্জেস দিতে হবে। আমরা এখন চলে এসেছি 7 ওয়ান্ডার্স দেখার জন্য। সামনে টিকিট কাউন্টারে আমাদেরই এক বন্ধু টিকিট কাটতে গেছে। এই যে দেখুন এইদিকে 7 ওয়ান্ডার্স, এখন আমরা এইদিকে যাব টিকিট কাটা হয়ে গেলে। এটাই হলো এই 7 ওয়ান্ডার্স এর এন্ট্রি গেট। চলুন ভিতরে ঢুকে দেখা যাক কি কি আছে। প্রথমে ঢুকেই আপনাদের চোখে পড়বে দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যা পৃথিবীর 7ম আশ্চর্যগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন। গিজাতে মোট 3টি পিরামিড রয়েছে, যা আলাদা আলাদা ফারাওদের জন্য নির্মিত। 2560 খ্রিস্টপূর্বাব্দে এই পিরামিডগুলি তৈরি করতে প্রায় 20,000 শ্রমিক আর 20 বছর লেগেছিল। গিজার আদলে এখানে 3টি পিরামিড বানানো হয়েছে, আর তার মাঝখানে রয়েছে দ্য গ্রেট স্ফিংস। চলুন একটু পিরামিডের ভেতরে ঢুকে দেখে আসি কি রয়েছে। মিশরের পিরামিডে তো যেতে পারিনি এখনো পর্যন্ত, এই কলকাতার পিরামিডেই ঢুকে আসি। বাহ, ভেতরের দেওয়ালে তো বেশ কিছু কারুকার্য করা রয়েছে, যেরকম আমরা টিভিতে দেখে থাকি মিশরের পিরামিড সম্পর্কে।
বাহ, বেশ সুন্দর কারুকার্য করে রেখেছে। এখানে একটি মমিও বানানো রয়েছে দেখতে পাচ্ছি। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক আর কি রয়েছে। এরকম একটা কাঠের সেতু পার করে ওদিকে যেতে হবে। জায়গাটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে, দেখুন কি সুন্দর ফাউন্টেন রয়েছে। কাঠের সেতু পার করে আপনাদের প্রথমে চোখে পড়বে দ্য পেট্রা। পেট্রা হলো জর্ডনে অবস্থিত একটি প্রাচীন শহর, যা 300 খ্রিস্টপূর্বাব্দে নাবাতেন রাজ্যের রাজধানী ছিল। চলুন একটু ভিতরে ঢুকে দেখা যাক ভেতরে কি রয়েছে। সমাধি ও মন্দিরে গোলাপি বেলে পাথরের কাজের জন্য শহরটি বিশ্বব্যাপী রোজ সিটি নামে পরিচিত। একসময় একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র এটা ছিল, কিন্তু অবহেলা ও স্থানান্তরের কারণে এটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এর ভেতরে বেশ কিছু শিল্পকলা রয়েছে আর বিভিন্ন রকমের মূর্তিও বানানো রয়েছে দেখতে পাচ্ছি। এখানে কিছু খাবারের দোকানও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়েও নিতে পারেন। এখন আমরা এগিয়ে চলেছি ক্রাইস্ট দ্য রিডিমারের দিকে। ক্রাইস্ট দ্য রিডিমার অর্থাৎ মুক্তিদাতা যীশু খ্রিস্টের এই মূর্তিটি রিও ডি জেনেরিওতে অবস্থিত, যা বিশ্বব্যাপী খ্রিস্ট ধর্মের একটি মহৎ প্রতীক হিসাবে বিবেচিত হয়। বলা হয় যে রিও ডি জেনেরিওর প্রতিটি শেষ আত্মার কাছে যাতে এই মূর্তিটি দৃশ্যমান হয়, তাই বিশেষ অনুরোধে মাউন্ট কর্কোভাডোর চূড়ায় এই মূর্তিটি তৈরি করা হয়েছিল। এখন আমরা চলে এলাম মোয়াই মূর্তির কাছে। এই মূর্তিগুলি 1250 থেকে 1500 সালের মধ্যে রাপানুই লোকেদের দ্বারা খুব সুন্দরভাবে খোদাই করা হয়েছিল, যা পূর্ব পলিনেশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত। আমরা এখন চলে এসেছি তাজমহল দেখতে। না, আগ্রায় আসিনি, এটা কলকাতার ইকো পার্কের মধ্যে যে 7 ওয়ান্ডার্স রয়েছে তার মধ্যে একটি অন্যতম আশ্চর্য এটা। ভারতীয়দের পাশাপাশি বিশ্বব্যাপী এই তাজমহলের জনপ্রিয়তা খুবই বেশি। এটি ভারতের যমুনা নদীর তীরে অবস্থিত একটি চমৎকার সাদা মার্বেলের তৈরি স্মৃতিস্তম্ভ। তাজমহলটি মুঘল সম্রাট শাহজাহানের আদেশে 1632 সালে তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের সম্মানে নির্মাণ করা হয়েছিল। আমার এখনো আগ্রা তাজমহল দেখতে যাওয়া হয়নি, শুনেছি নাকি খুব সুন্দরভাবে পাথরের উপর কারুকার্য করা রয়েছে সেখানে। সেই কারুকার্যগুলো দেখলে সবাইকে অবাক হতেই হয়। কিন্তু এইখানে কলকাতায় যে রেপ্লিকা বানানো রয়েছে সেই রেপ্লিকার উপরেও খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে, দেখুন আপনারা, বেশ সুন্দর লাগছে দেখতে। এখান থেকে সামনে কি আছে দেখা যাক একটু, ভেতরে কি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দুটো সমাধি বানানো রয়েছে যেরকম রয়েছে অরিজিনাল তাজমহলের মধ্যে। বেশ সুন্দরভাবে সাজিয়েছে জিনিসটি। তাজমহলের ঠিক উল্টো দিকে রয়েছে রোমের কলোসিয়াম। এই কলোসিয়ামটা দেখতেই পাচ্ছে। চলো একটু সামনে দিয়ে দেখা যাক। বাবা, এখানে তো সবাই ফটোশুটে ব্যস্ত রয়েছে এখন। এই সাইড দিয়ে আমরা ঘুরে দেখি। ভেতরে ঢোকা যায়, একটু দেখে আসি, ঢুকে চলে। আপনাদেরকে বলে দিই, ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত কলোসিয়ামটি এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্ফিথিয়েটার। ফ্ল্যাভিয়ান রাজবংশের দ্বারা তৈরি করা হয়েছিল বলে এটি ফ্ল্যাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামেও পরিচিত। বিস্ময় করার মতো ব্যাপার হলো এই যে 70-80 খ্রিস্টাব্দের মধ্যে এটি তৈরি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী অ্যাম্ফিথিয়েটার। চলুন এখন এর ভেতরে ঢোকা যাক। দেখুন ভেতরে একটা পুরো গ্যালারির মতো করা রয়েছে, আর এইখানটা একটা কিছু রয়েছে মাঝখানটায় যেখানে অনেক খোপ খোপ বানানো রয়েছে। এখানে এক এক সময় মানুষের সাথে মানুষের লড়াই করা হতো, এমনকি এক এক সময় মানুষের সাথে পশুরও লড়াই করা হতো, আর সেই সব লড়াই দেখে এখানকার যারা দর্শক বসে থাকতো তারা খুব উল্লাসিত হতো।
রোমের কলোসিয়াম থেকে আমরা এক লাফে চলে এলাম চীনের প্রাচীরের উপরে। প্রাচীরটি মূলত রাজ্যের সীমানা রক্ষার জন্য নির্মিত হয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে এটি চীনের উত্তর সীমান্তের প্রতিরক্ষার পাশাপাশি পর্যটনের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। প্রাচীরটি বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট কাঠামো হিসেবে পরিচিত। এই প্রাচীরটি সাংহাই পাস থেকে শুরু করে জিয়াও পাস পর্যন্ত প্রায় ৭৩০০ কিলোমিটার প্রসারিত। একটা কথা প্রায়ই বলা হয় যে চীনের প্রাচীরই হলো মানুষের দ্বারা সৃষ্টি এমন একটি জিনিস যা মহাকাশ থেকে দেখা যায়। এই আশ্চর্যগুলি এক একটা দেশে অবস্থিত। সবার পক্ষে সম্ভব নয় বিভিন্ন দেশ ঘুরে ঘুরে এই সপ্তম আশ্চর্য বা অন্যান্য আশ্চর্যগুলি দেখার। এখানে ইকো পার্কের মধ্যে এই সুন্দর 7টি আশ্চর্য তৈরি করেছে, দেখতে হুবহু একদম অরিজিনাল যেটা রয়েছে আর স্থাপত্যগুলো তার মতনই। এখানে আসলে আপনাদের আশা করি ভালোই লাগবে। আমার তো এখানে বেশ ভালোই লেগেছে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।